আমি নয়নাদিত্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম গুরুত্বপূর্ণ, তেমনি কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজকে আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। স্বাগত আপনাকে। আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর শর্মিন নীলর্মী। স্বাগত আপনাকেও। এছাড়া আলোচনার নানা সময়ে একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত আর বিশ্লেষণ। আজকে নির্বাচিত খবরের প্রধান খবর হিসেবে যে খবরটিকে নির্বাচন করেছি, সেখানে বলা হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে, এমন দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বীকার করেছেন ব্যাংকিং খাতের 1/3 অর্থ চুরি হয়ে গেছে, তবে পাচারকারীরা শান্তিতে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এনবিআরের চেয়ারম্যান জানান, এবারের বাজেটে কর দিয়ে সম্পদ দেখানোর সুযোগ থাকলেও কালো টাকা বৈধ করার সুযোগ রাখা হয়নি। প্রস্তাবিত বাজেটকে সংশোধন করে বিনিয়োগ বান্ধব করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির। এই খবরটি আজকের আলোচনার টেবিলে আনতে চাই, তবে তার আগে বাজেট নিয়ে একটি প্রতিবেদন আছে। চলুন দেখে আসি প্রতিবেদনটি। বাজেট ঘোষণার পর এর নানা দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুখোমুখি হন সরকারের নীতি নির্ধারকেরা। তারা বলেন, বাজেট নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের জন্য নয়, বরং সব শ্রেণী পেশার মানুষকে বিবেচনায় নিয়েই দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সরকারি খাতের দুর্নীতি রোধে নতুন যুক্তি তুলে ধরেন অর্থমন্ত্রী। দাবি করেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামো উন্নত করা হলে আর্থিক অনিয়ম ও দুর্নীতি অনেকটাই কমে আসবে। বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। দেশের ব্যাংকিং খাতের প্রায় 1/3 অর্থই চুরি হয়ে গেছে বলে অকপটে স্বীকার করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এই বিপুল অর্থ যারা লুটে নিয়েছে, বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। টাকা চুরি হয়ে গেছে আসলে, আর এই 35% 36% এনপিএল নিয়ে আমাদের যাত্রা শুরু। আমাদের প্রতিজ্ঞা হচ্ছে যে যারা টাকা চুরি করে নিয়ে গেছে তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। প্রতিবারের বাজেটে বহুল আলোচিত কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে এবারে স্পষ্ট বার্তা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চেয়ারম্যান জানান, বাজেটে কর দিয়ে সম্পদ দেখানোর সুযোগ থাকলেও কালো টাকা বৈধ করার কোনো আইনি সুযোগ রাখা হয়নি। কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। যারা জমি বিক্রি করেন, যেই টাকা পান কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দামে, সে কারণে আমরা গত বছর এই আইনটা করেছিলাম। ওনার যদি বায়নানামা থাকে, প্রুফ করতে পারেন, তাহলে উনি ওটার উপরে রেগুলার যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, সেই হারে ট্যাক্স দিতে পারবেন। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে নতুন বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোয় গুরুত্ব দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আমাদের দেশ থেকে টাকা বের করে নিয়ে চলে একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। এই আলোচনাটা কিন্তু দীর্ঘদিনের, যে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতির সুযোগ কমে যাবে। হাসান মামুন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে, প্রস্তাব করা হয়েছে এবার বাজেটে যে প্রায় দ্বিগুণ, 8,000 টাকা হয়ে যাবে 20,000 টাকা, এবং 71,000 টাকা যেটি হয়ে যাবে প্রায় 1,60,000 টাকার কাছাকাছি। তো দুর্নীতি কি কমবে? এটি কি আসলে একটি অংশ হতে পারে কিনা আসলে বেতন বৃদ্ধি? একটু বোধহয় সংশোধন হওয়া দরকার। সেটা হচ্ছে যে 3 অর্থ বছরে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে, মানে ধাপে ধাপে হবে। অন্তর্বর্তী সরকার যেটা দিয়ে গিয়েছিল পে স্কেল, অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করেনি, কিন্তু সাজেস্ট করেছিল যে এই সরকার যেন করে। তো এই সরকার কাজটা শুরু করছে। একটু কনফিউশন ছিল প্রথম দিন আমরা বাজেট যখন নিউজ করি, তখন আমরা খুঁজে পাচ্ছিলাম না যে বরাদ্দটা কোথায়। পরে পাওয়া গেছে। তো এখন কথা হচ্ছে যে অর্থমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন, এটা কিন্তু একটু পুরনো ব্যাখ্যাই, যে আয় বাড়লে দুর্নীতির মনোবৃত্তি কমে যাবে। কারো কারো ক্ষেত্রে কথাটা হয়তো সত্য, কিন্তু সাধারণভাবে কথাটা বোধহয় ঠিক না। আমরা তো দেখেছি যে সরকারি খাতে ব্যয় বেড়েছে, মানে আয় বেড়েছে, কিন্তু
তাদের দুর্নীতির মনোবৃত্তি কিন্তু সাধারণভাবে কমেনি। ঘুষ দুর্নীতি সরকারি খাতে এটা একটা বহুল আলোচিত বিষয়, এবং সবচেয়ে বড় কথা যে বেসরকারি খাত যে সার্ভিসটা পাওয়ার কথা সরকারি কর্মচারীদের কাছ থেকে সেটা কিন্তু তারা পাচ্ছে না, এই অভিযোগটা আছে। যে জন্য এই বাজেটে কিন্তু এই যে লাইসেন্সিংয়ের একটা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে বিনিয়োগ বান্ধব। তো এবং অর্থমন্ত্রী কিন্তু আজকেও বলেছেন যে এই কারণে খরচ কমবে। তো খরচটা কি? খরচটা তো কোট আনকোট, মানে খরচটা হচ্ছে যে অনিয়মিত খরচ, যেটা বিধিবদ্ধ না। তো দুর্নীতি মানুষ কেন করে এটার তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম, এটা বলা খুব মুশকিল কে কেন দুর্নীতি। আচ্ছা, এই আলোচনায় আমরা থাকতে চাই, এর সঙ্গে একটু যুক্ত করে নিতে চাই রাজিকুজ্জামান রতনকে। তিনি আসছেন আমাদের সঙ্গে। যে আপনার কাছে আসবো তার আগে ডক্টর শর্মিন নীলুর্মি, আপনার কাছে একটু জানতে চাই যে প্রশ্নটি আমি করেছিলাম হাসান মাহমুদ ভাইয়ের কাছে, যে বাজেটে যেটি বলা হচ্ছে আজকে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ছে যেন দুর্নীতি প্রবণতাটি কমে। এটা আমরা বিভিন্ন সময়ে বলা হয়েছে, আসলে কি কমবে বলে আপনার? আমি হাসান ভাইয়ের সাথে একদম একমত যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কমে যাবে, কিন্তু আপনি উপরের দিকে বা ইভেন নিচের দিকেও সামগ্রিকভাবে এটা কমবে না। কেন? কারণ দুর্নীতিটা সামাজিকভাবে এত স্বাভাবিকরণ হয়েছে, যেটাকে আমরা ন্যাচারালাইজ বলি, এবং দুর্নীতির যে এক্সটেন্ট সেটা কোনো মতেই আপনি বেতনের সাথে তো সমতুল্য না। ফলে আমি আশা করতে পারি, কিন্তু দুর্নীতি কমবার আসলে কোনো সুযোগ নাই, মানে এই এক্সটেন্ট তুল্য না যেই মাত্রার দুর্নীতি হয়ে থাকে। এই যে আজকে গভর্নর সাহেব বলেছেন যে 1/3 টাকা চুরি হয়ে গেছে, আপনার কি মনে হয় যে এর মধ্যে শুধুমাত্র রাজনীতিবিদরা আছেন, শুধুমাত্র ব্যবসায়ীরা রয়েছেন, অন্য কেউ নাই? এই জিনিসগুলো একটু ভাবি, তাহলে বুঝতে পারবো যে আপনি সরকারি কর্মকর্তাদের কথাও বলছেন। আমি আমাদের কথা বলছি, আমিও তো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াই। আরেকটা জিনিস বুঝতে হবে যে গত 11 বছর ধরে আমাদের কিন্তু বেতন বাড়েনি, আমাদের কি সংসার চলেনি, আমাদেরকে চালাতে হচ্ছে, অনেক কষ্ট করে চালাতে হচ্ছে। এখন যে হয়তো বা খানিকটা স্বস্তি আসবে, কিন্তু এটা দিয়ে আপনি আপনার বাচ্চাকে ভালো শিক্ষায় দিয়ে ফেলবেন, আপনি এত সেভিংস করবেন যেটা আপনার বয়সকালে কিছুদিন পর রিটায়ারমেন্টে যাব আপনার ব্যাপক স্বাস্থ্যের অ্যাক্সেস তৈরি করবে, এটা মনে করবার কিন্তু কোনো কারণ নাই। কিন্তু অবশ্যই এটা ধন্যবাদ জানানোর মতো যে 11 বছর পাই নাই, দেশের এই সংকুচিত সামষ্টিক অর্থনীতির মধ্যেও সরকারকে এই পদক্ষেপটা নিতে হয়েছে, ওনারা নিয়েছেন, এটা খুব ভালো, আমাদের জন্য একটা স্বস্তির বার্তা। কিন্তু এটা মনে করবার কোনো কারণ নাই যে আমাদের বেতনটা কোনো মতেই দুর্নীতির যেই মাত্রায় হয় তার সাথে তুল্য। আচ্ছা, এর বাইরে একটি জামাতের একটি বক্তব্য আজকে আমরা দেখেছি যে জামাত আনুষ্ঠানিকভাবে একটি বক্তব্য দিয়েছে, যেটি বলছে যে প্রস্তাবিত বাজেটকে সংশোধন করে বিনিয়োগ বান্ধব করার আহ্বান জানানো হয়েছে। আমি একটু বক্তব্যটি শুনে আসতে চাই। রাজস্ব আয় করতে গেলে যে কর কাঠামো লাগে, দুর্নীতিমুক্ত কর অ্যাডমিনিস্ট্রেশন লাগে, সেগুলো কিছুই নাই। অর্থমন্ত্রী খুব টেকনিক্যালি কালকে একটা কথা বলেছেন, মানে কর বৃদ্ধি যে করা হয়েছে, যেগুলো সাধারণ নাগরিক জীবনে, গার্মেন্ট শিল্পের উপরে অন্যান্য জায়গায় ইফেক্ট করবে, ভাষার সলচাতুরি ওনারা বলেছেন যে আমরা করের উৎস বাড়াচ্ছি, সুযোগ করে দেওয়া হয়েছে দুর্নীতি এবং লুটপাটে। ফলে বর্তমান সরকার গৃহীত এই অপরিণামদর্শী সিদ্ধান্ত পতিত ফ্যাসিস্ট সরকারের নীতিকেই কিন্তু আমাদের স্মরণ করে দিচ্ছে। আমরা দেখেছি যে আজকে একই ধরনের, অর্থাৎ আজকে বাজেট পরবর্তী দিন বাসদও একটি বিক্ষোভ সমাবেশ করেছে এবং তারা মিছিলও করেছে। আমাদের সঙ্গে আছেন রাজিকুজ্জামান রতন, আমি তার কাছ থেকে একটু প্রশ্ন নিতে চাই। আজকে তো আপনারা এখানে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রেস ক্লাবের সামনে, এবং সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, খাদ্যপণ্যের দাম কর কমানো হয়েছে, দাম হয়তো একটু কমবে। অন্যদিকে আপনারা আজকে বিক্ষোভ করছেন, একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে গণমুখী বাজেট, ব্যাংক নির্ভরতা এই বাজেটে কমানোর চেষ্টা করা হয়েছে। সব মিলে আপনারা কি আসলে এই দিকগুলো দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। বাজেটের তো শুধু অর্থনৈতিক মারপ্যাচটা থাকে না, তার একটা রাজনৈতিক দিশাও থাকতে হয়। এজন্য আমরা বাজেটের দুটো দিকেই বিবেচনা করব।
আমরা বলেছি যে প্রচুর আশাবাদ তৈরি করা হয়েছে, কিন্তু অভিজ্ঞতাগুলোকে কাজে লাগানো হয়নি। অভিজ্ঞতাটা কি? যে আমাদের প্রতি বছর বাজেট বড় হচ্ছে। আমাদের বাজেট শুরু হয়েছিল 786 কোটি টাকা দিয়ে, সেটা এখন আমরা 9,38,000 কোটি টাকায় এসে পৌঁছেছি। এর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের জিডিপি বাড়ছে, আমাদের মাথা পিছু আয় বাড়ছে, কিন্তু দেশে বৈষম্য কমছে না কেন? আমরা যদি দেখি যে বাজেটের আশাবাদের জায়গাগুলো কোথায়, অর্থনীতির স্থায়িত্বটা তৈরি হবে কোথায়, আমরা যদি বলি বাংলাদেশের 3টা প্রধান খাতকে যদি ধরি, কৃষি, আমাদের শিক্ষা এবং আমাদের স্বাস্থ্য। কৃষি হচ্ছে আমাদের স্থায়ী বুনিয়াদ তৈরি করেছে, সেটা খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান। এখনো প্রায় 40% উপরে কর্মসংস্থান কৃষিতেই। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি বলি আমাদের শিক্ষা, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলবে আমাদের শিক্ষায়, আর বর্তমানের সঙ্গে ভবিষ্যতের সংযোগ সেতু তৈরি করবে আমাদের স্বাস্থ্য। এখন স্বাস্থ্যে আমাদের অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, আউট অফ পকেট এক্সপেন্ডিচার এই অঞ্চলের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি। 100 টাকা চিকিৎসার খরচ হলে তার 73 টাকা নিজেকেই খরচ করতে হয়। তাহলে আমরা এখানে নেপালের চেয়ে পিছিয়ে আছি, আমরা শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছি, এমনকি ভারতের চেয়ে পিছিয়ে আছি। এইটা কভার করার জন্য বাজেটের দিশাটা একটু দেখতে চাই আমরা। 2 নম্বর হচ্ছে যে কৃষি, আমাদের কৃষক তার ফসলের দামটা ঠিক মতো পাচ্ছে না, আর বাজারে ভোক্তা সেটা তার সাশ্রয়ী মূল্যে কিনতে পারছে না। এর মাঝখানে যে একটা মধ্যস্বত্বভোগী বলি অথবা একটা সিন্ডিকেট বলি, এইটাকে যদি না ভাঙা যায়, তাহলে কৃষি নিয়ে যতই আমি উচ্চাশা পোষণ করি না কেন, কৃষকের দুর্গতিও কমবে না, ভোক্তাদের দুর্দশাও সেখানে কমবে না। ফলে ওই লাভের গুড় পিঁপড়া খেয়ে যাবে, বেতন বাড়বে 10 টাকা, জিনিসের দাম বেড়ে যাবে 12 টাকা। আচ্ছা, গত ইয়েতে সময়টাতে আমরা মুদ্রাস্ফীতি দেখেছি 9.8-এ গিয়ে ঠেকেছে এবং কখনো কখনো 2 ডিজিটও চলে গিয়েছিল। তাহলে কেন মুদ্রাস্ফীতিটা ঠেকানো যায়নি? এবার যখন আশাবাদ তৈরি করা হলো যে আমরা মুদ্রাস্ফীতি আমরা 7.5% মধ্যে আটকে রাখবো, কি প্রক্রিয়ায় রাখবো, অতীতের অভিজ্ঞতাটা কি, আর বর্তমানে আমাদের পদক্ষেপগুলো কি? আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বাজেটে রাজস্ব আয়ের কথা বলা হয়েছে। 6 লক্ষ কোটি টাকার উপরে আমাদের রাজস্ব আয় হবে। আচ্ছা, গত বছর আমরা তো রাজস্ব আয়ের টার্গেট ফুলফিল করতে পারিনি, তার আগের বছরও রাজস্ব আয়ের টার্গেটটা ফুলফিল করতে পারিনি। রাজস্ব আয়ের যদি টার্গেট ফুলফিল করা না যায়, তাহলে রাজস্ব আয়ের টার্গেট যে বাড়ালাম, এর উপর ভিত্তি করে তো আমাদের আবার উৎপাদন উন্নয়ন বাজেটটাও হবে। তো ফলে কেন আমরা আমাদের রাজস্বের টার্গেটটা ফুলফিল করতে পারছি না? সেক্ষেত্রে পরোক্ষ করের হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না, কিন্তু প্রত্যক্ষ করের ফাঁক ফোকরগুলো কোথায়, সেগুলো বন্ধ করার ক্ষেত্রে উপায়টা কি আছে? আর একটা বিষয়, যে ব্যাংক হচ্ছে একটা ট্রাস্ট বিল্ডিং ইনস্টিটিউশন, সেই ব্যাংক যদি তার আস্থা রক্ষা করতে না পারে, তাহলে আমানতকারীর আস্থা বলি অথবা আমাদের সঞ্চিত অর্থ বলি, দুটো নিয়েই যদি প্রশ্ন হয়। এবারও যেমন বলা হলো যে প্রায় 30% টাকা আমাদের পাচার হয়ে গিয়েছে। তাহলে এই যে পাচার হয়ে গেল, দেশের কাছ থেকে ভিতর থেকে যে টাকাটা নানা ফর্মে বেরিয়ে গেল, এইটা বন্ধ করার পদক্ষেপটা কি হবে? ফলে এগুলো যদি না পূরণ করা হয়, কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষা, এই 3টাকে যদি সর্বাধিক গুরুত্ব না দেওয়া যায়, তাহলে ভঙ্গুর অর্থনীতিকে সেখানে গতিশীল করা এবং একটা স্থায়ী অর্থনীতির দিকে নিয়ে যাওয়া, সেটা কিন্তু হবে না। ফলে আমরা বাজেটের অনেকগুলো সংখ্যার মারপ্যাচ দেখবো। এবং একটা শুধু কথা বলে এখন আমার অংশটা শেষ করি। দেখুন, আমাদের সবচেয়ে বড় খাত হচ্ছে আমাদের শ্রম খাত। 7,60,00,000 শ্রমশক্তিটা এখানে নিয়োজিত আছে। তারপরে হচ্ছে আমাদের প্রবাসীদের খাত। প্রবাসীতে আমাদের প্রায় $30 বিলিয়ন উপরে আমাদের প্রবাসী শ্রমিকরা নিয়ে আসে। এই 2 মন্ত্রণালয়ের বরাদ্দটা দেখুন, প্রবাসী মন্ত্রণালয়ের জন্য প্রায় 850 কোটি টাকার মতো বরাদ্দ, আর শিল্প শ্রম মন্ত্রণালয়ের জন্য এটা 465 কোটি টাকার মতো বরাদ্দ। 2 মন্ত্রণালয় মিলে এটা 1500 কোটি টাকাও নয়। ফলে দেখুন, যে কোনো একটা ডিপার্টমেন্টের বরাদ্দের চাইতেও 2টা মন্ত্রণালয়ের বরাদ্দ কম, অথচ এই 2 মন্ত্রণালয়ের উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের অনেক কিছু। ফলে এই জায়গাটা তো খেয়াল রাখতে হবে, নজরটা কোথায় দেওয়া দরকার। আবার এই সমস্ত জায়গায় টাকা দিলেই টাকাটি খরচ করতে পারে, টাকা খরচের সক্ষমতাটা তৈরি হচ্ছে না কেন? এগুলো আমাদের একটু এই বাজেটে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা বলেছি বাজেটে 30 তারিখ পর্যন্ত আলোচনা হবে। বাজেটে একটা উচ্চাশা তৈরি করা হয়েছে, একটা আশাবাদ জাগিয়ে তোলা হয়েছে, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্য থেকে মুক্তির একটা আকুতিও মানুষের মধ্যে তৈরি হয়েছে। মানুষ বাজেটে তার প্রতিফলনটা দেখতে চায়, এবং শুধু সে প্রতিফলনটা মানে সংখ্যার মারপ্যাচে নয়, এটা যেন সমাজে বাস্তবে তার প্রতিফলনটা ঘটে। এই কথাটাই আমরা আমাদের এনসিপির পক্ষ থেকেও আজকে একটি বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করা হয়েছে, যেখানে বলা হয়েছে বিএনপি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট দিয়েছে।
যেটি এনসিপির যে ছায়া বাজেট কমিটির প্রধান আতিক মুজাহিদ, তিনি শুক্রবার বিকেলে নিজ কার্যালয়ে এই কথা বলেন। সঙ্গে বলেছেন, ফাঁপা বুলি প্রতারণামূলক বাজেট প্রস্তাব করা হয়েছে, এতে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমরা বক্তব্যটি একটু শুনে আসতে চাই। সরকার ২৬-২৭ সেশনে যে বাজেটটি দিয়েছে সেটাকে আমরা মনে করি একটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট। একটা কথা আছে না, যত বড় বাজেট তত বড় নেতাকর্মীদের পকেট ভারী। এইটাকে সামনে রেখে করা হয়েছে কিনা সেটাও একটা প্রশ্নবোধক। লক্ষ্যমাত্রা আহরণের যে সিস্টেম কথা বলা হচ্ছে সেখানে কমপ্লিটলি আমাদের ইকুয়েশন কোনোভাবেই এখানে ৬,৯০,০০০ কোটি টাকা উত্তোলন হবে না, বরং ম্যাক্সিমাম ৪ লক্ষ থেকে ৪.৫ লক্ষ টাকা হবে। তার মানে এখানেও ২.৫ লক্ষ কোটি টাকা ঘাটতি থাকতেছে। আজকে বাজেট পরবর্তী বাজারের চিত্র যদি কথা বলি, আমাদের বার্তা কক্ষের তথ্য বলছে চিনি, ডাল সহ বেশ কিছু পণ্যের দাম কারওয়ান বাজারে বেশি হয়েছে। আমি শর্মিন, আপনার কাছ থেকেই জানতে চাই যে এই যে বাজেট পরবর্তী সময়ে এসে যখন আমরা শুনছি যে কর কমানো হয়েছে, হয়তো কিছুটা কমবে, কমার আশা করা হচ্ছে প্রস্তাবিত বাজেটে, বাজেট দাম বাড়লো কেন? আসলে বাজারের প্রভাব, নেতিবাচক প্রভাব পড়ার কারণ কি? একটা মনোজাগতিক ব্যাপার আছে। আরেকটা হচ্ছে যে আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে আমাদের 2 দফায় দ্রব্যমূল্য এনার্জির দাম বাড়ানো হচ্ছে। ফলে এটা তো এক্সপেক্টেড ছিল যে জিনিসপত্রের দাম বাড়বে। আর হচ্ছে বাজেটের পর দিন আজকে বাজারে যাওয়ার পরে 400 টাকার মাছ 650 টাকা কেজি হয়ে গেছে, এটা তো এক্সপেক্টেড। আপনি একটু থিতু হতে দেন, হয়তো একটু স্বাভাবিক আসবে। এখন আপনি যখন 60টা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে কর কমানো হয়েছে, 5, 2, 1 এই বিভিন্ন রেটে ছিল, 0.5 করা হয়েছে। তার মধ্যে চাল আছে, হিমায়িত মাছ আছে, এগুলো আছে। অ্যাট সোর্স আপনি সেগুলো করবেন। এখন আপনি যখন কারওয়ান বাজারে যাই, সেখানে কি এই ট্যাক্সটা দিই না। এইগুলো হচ্ছে এই যে আগোড়ায় যাবেন, ইউনিমার্টে যাবেন, আপনি স্বপ্নতে যাবেন, সেইখানে যে অ্যাট সোর্স ট্যাক্স, সেইখান থেকে আপনারা কিছু কম পাবেন। এখন আমরা যেই ক্লাসটা ওখানে যাই, সেই ক্লাসটা ওই সুবিধাটা পাবো, বাদ বাকি কিন্তু বিজনেস অ্যাজ ইউজুয়াল। এর বাইরে প্রায় সমগ্র জনগোষ্ঠী, হ্যাঁ, ফলে ওইটার সুবিধা পাওয়ার সুযোগ কম ব্যাপক জনগোষ্ঠীর। কিন্তু আমার এনার্জি প্রাইসের বাড়ার কারণে আমার দ্রব্যমূল্য তো বাড়ার কথা, এমনিতেই বাড়ার কথা। কিন্তু আমরা তো দেখি যে ভোক্তা অধিকার সহ নানা সংগঠন আছে যারা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছে, এবং এই অভিযানগুলো কি আসলে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত নাকি? হাসান মামুন ভাই, আপনার কি মনে হয় এই বাজেট পরবর্তী সময় যদি প্রভাবের কথা? অধিদপ্তরের তৎপরতা আমরা কিন্তু এখন খুব দেখছি না এই মুহূর্তে। আজকে প্রেস কনফারেন্সে আমাদের অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে এইভাবে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না, তাই না? উনি বলেছেন যে মেরে পিটে, ওনার ল্যাঙ্গুয়েজে আর কি, এটা করা যাবে না। এটা তো ঠিকই, আমরা দেখেছি যে 111-এর পরে মানে কিছু সামরিক কর্মকর্তা কিছু উল্টোপাল্টা পদক্ষেপ নিয়েছিলেন, অনেক বাজার ভেঙে দিয়েছিলেন ইত্যাদি। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে সরকারের কিছু অতি উৎসাহী সিটি কর্পোরেশনের লোকজন ফুটপাত থেকে হকার উচ্ছেদ করেছিল, আবার হকারদের বসতে দেওয়া হচ্ছে এবং হকার কার্ড দেওয়া হচ্ছে। কিন্তু তো তার মানে হচ্ছে যে পলিসির ক্ষেত্রে একটা অস্থিরতা কাজ করছে। আর ভোক্তা অধিদপ্তরের অভিযান নিয়ে কিন্তু নানান সময় প্রশ্ন উঠেছে যে তারা অনেক ভুল পদক্ষেপ নিয়ে থাকে এবং তারা খুচরা ব্যবসায়ীদের হয়রানি করে, অভিযোগটা আছে। তাদের উচিত উৎসে হাত দেওয়া, আমদানিকারক পর্যায়ে, পাইকারি পর্যায়ে, মজুতদার মানে আড়তদার পর্যায়ে যদি করতে চায়, বা কোম্পানি পর্যায়ে, কোম্পানি যেখান থেকে মালামাল মানে সাপ্লাইড হয় সেটা, তো সেটা না করে এটা করার তো কোনো মানে নেই। আরেকটা হলো যে যেখানে পূর্ণ প্রতিযোগিতা, আপাত অর্থনীতি শিক্ষক, আমি সামান্য পড়াশোনা করেছি, পূর্ণ প্রতিযোগিতা থাকে, সেখানে কিন্তু সিন্ডিকেশনের সুযোগ থাকে না। থিওরিটিক্যালি থাকতে পারে কিছু ক্ষেত্রে, সেসব ক্ষেত্রে আমাদের ট্যারিফ কমিশন কিন্তু হস্তক্ষেপ করে এবং তারা কিন্তু দাম নির্ধারণ করে দেয়, যেমন সয়াবিন তেলের দাম ইত্যাদি। সয়াবিন তেলের দাম কিন্তু কোম্পানিগুলো নির্ধারণ করে না, বা তারা প্রস্তাব করে, কিন্তু ট্যারিফ কমিশন হিসাব করে এখন যেমন প্রায় 200 টাকা বোধ হয়, 195 টাকা বা 99 টাকা করে লিটার। আরেকটা হলো যে আমার কাছে একটু আশ্চর্যজনক লাগলো খবরটা আপনাদের, আমি জানি না এটা কতখানি, আমি অন্য কোনো মিডিয়া আউটলেটে কিন্তু দেখিনি এটা, যে কারণ বাজারে এমনিতে পণ্য সামগ্রীর দাম অপেক্ষাকৃত কম থাকে, কারণ এটা পাইকারি বাজার, আমিও কেনাকাটা করি কারণ বাজার, যেহেতু ওখানে আমার অফিস। তো ওখানে আম ইত্যাদি কিন্তু পার কেজি অন্য জায়গার চেয়ে 20 টাকা করে কেজিতে কম পাওয়া যায়। হ্যাঁ, আর আপনি যদি সন্ধ্যার দিকে বাজার করেন তাহলে কিন্তু আপনি আরও বেনিফিট পাবেন।
যেমন মতিঝিল এলাকায় আপনি যদি বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁচা বাজারে যান তাহলে কিন্তু অনেক কমে পাবেন, কারণ ওরা 2 দিন ছুটি সামনে রেখে জিনিসপত্র ছেড়ে দেয়। তো কাঁচা বাজার নিয়ে কিন্তু বিক্রেতাদেরও অভিযোগ আছে যে তারা অনেক ক্ষেত্রে লোকসানের মুখোমুখি হয়, এটাও আছে। আচ্ছা, তারপরে আমরা কোরবানি ঈদের আগে দেখি, অন্যান্য ঈদের আগে বা রোজার সময় দেখি যে এত বেশি মশলা ইম্পোর্টেড হয় এবং চোরাচালান হয় যে যারা ইম্পোর্ট করে আনে মানে ট্যাক্স দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়, তারা ওই দামে ট্যাক্স রিটার্ন। তো এগুলো আছে, ফলে ঢালাও অভিযোগ করা ঠিক না, এবং আমার মনে হয় যে আমাদের রিপোর্টারদের সাবধান হওয়া উচিত এইসব খবরাখবর দেওয়ার ক্ষেত্রে। আর আমি তো মনে করি যে উৎসে কর যেহেতু কমানো হয়েছে, মার্কেটের সিগন্যালটা হচ্ছে ভিন্ন, উল্টো, তাই না? 5% পর্যন্ত উৎসে কর ছিল, 0.5 করেছে, তার মানে তো হিউজ এখানে ছাড় দিয়েছে। তো সিগন্যালটা তো এখানে উল্টো, তো এখানে দাম কেন বাড়বে? আচ্ছা, এর বাইরে আমি আরেকটি বিষয় একটু আমি রতন ভাইয়ের কাছ থেকে জেনে নিতে চাই, এবং তাকে মানে সরকার তো বলছে সরকারের ব্যয় বাড়ানোর সঙ্গে সঙ্গে কিভাবে এই বাজেটে মূল্যস্ফীতি কমানো হবে, সেই বিষয়ের কি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা আছে বাজেটে, কিংবা ওই ধরনের কোনো পদক্ষেপ দেখেছেন বাজেটে? আমরা ঘোষণা দেখেছি, পদক্ষেপটা তো দেখবো একটু পরে, কারণ শুরুতে যে পদক্ষেপটা দেখলাম আমাদের ব্যবসায়ীদের মনোভাব এবং বক্তব্যটা কি, যখন বলা হলো যে উৎসে করটা কমিয়ে এখন 0.5 নিয়ে আসা হলো, তখন তারা বলবেন আমাদের হাতে যে পণ্যটা আছে সেটা কিন্তু আগের কেনা, ফলে এই কথাটা বলবে। আবার যদি দামটা বাড়ানো হতো, যদি ট্যাক্সটা বাড়ানো হতো, যে যদি 5 থেকে এটা 7% করা হতো, সাথে সাথে দাম বাড়িয়ে দিতেন তারা, এবং তখন যদি বলতাম এটা তো আপনার আগের কেনা, তখন কিন্তু তারা বলতো না যেহেতু ট্যাক্স বাড়িয়েছে ফলে দাম বাড়বে। ফলে দাম বাড়ানোর ক্ষেত্রে তাদের অজুহাতের শেষ নাই, সেটা ট্যাক্স কমালে বলবে না আগের দামে বিক্রি করতে হবে, আর ট্যাক্স বাড়ালে বলে সাথে সাথে সেটা কার্যকর হয়ে যাবে। এখন এই জন্য সরকার যে সিগন্যাল দেয়, সিগন্যাল সিস্টেমটা ঠিক মতো কাজ করছে কিনা। এখন ধরুন দাম নির্ধারণ করার পরেও বাজারে কি সেই দামের জিনিস বিক্রি হয়? সয়াবিন তেলের দাম সরকার যেটা নির্ধারণ করে দেয়, আর বাজারে কি সেই দামে সেটা বিক্রি হয় না। সেখানে কখনো কখনো কৃত্রিম ক্রাইসিস তৈরি করে সেটাকে দাম বাড়ানোর চেষ্টা করা হয়, এবং সেটা হয়েও থাকে। এখন আমাদের অর্থনীতিতে বড় একটা মানে বোঝা আমাদের কাঁধের উপর চেপে বসে আছে। সেটা এবারও দেখুন বাজেটে আমরা দেখলাম যে 1,27,000 কোটি টাকা ঋণের সুদ বাবদ আমাদের শোধ দিতে হবে। আচ্ছা, আমাদের ব্যাংক ব্যবস্থায় যে আমাদের ঋণের কথা যদি বলি, আমাদের যদি 19 লক্ষ কোটি টাকার আমাদের আমানত থাকে এবং 18 লক্ষ কোটি টাকার মতো যদি আমাদের ঋণ দেওয়া হয়ে থাকে, তার মধ্যে প্রায় 6.5 লক্ষ কোটি টাকা যদি সেটা ঋণ খেলাপি হয়ে যায়, তো কি পরিমাণ টাকা আমাদের ধরুন প্রায় 33% 34% মতন টাকা কিন্তু মানে নাই হয়ে গেল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো আজকে সেটা স্বীকারও করেছেন। জি হ্যাঁ, এগুলোর প্রভাব কি সমাজে পড়ছে না? অবশ্যই পড়ছে, এবং তার প্রভাব তো আমরা বাজারে দেখছি। তবে এই আলোচনা আমরা আরেকটু দীর্ঘ করতে চাই, তার আগে আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই।